শুরু করতে যাচ্ছি। আমাদের আইএসজিপি থেকে যারা আছেন একটু রেসপন্স করবেন। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করবার জন্য এই জরুরি ভিত্তিতে মিটিংটা ডেকেছি, সেই বিষয়ে আসার আগে বহরমপুর মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব, উপপ্রধান সাহেব এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এবং ব্লকের থেকে জয়েন্ট বিডিও সাহেব এবং ব্লকের অন্যান্য আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য যারা স্টাফ রয়েছেন সবাইকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে শুভ বিজয়া জানাই এবং তার সঙ্গে এই মিটিংয়ে স্বাগত। আমরা প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এই জিপিডিপির কাজ শুরু করতে হবে। সে বিষয়ে জেলা স্তরে একটা বড় সভা যেরকম হয় সেটাও হবে। ব্লক স্তরে আমরা প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে, এগুলো পর্যায়ক্রমে আপনারা জানতে পারবেন। কিন্তু এক্ষুনি কিছু কাজ আমাদের করে ফেলতে হবে বলে আজকের এই মিটিং। আমার পরিচয় আপনাদের অনেকের সঙ্গেই রয়েছে। আমি অনির্বাণ রায়, এসডিপি প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। আমার সঙ্গে আমাদের স্টার পার্টের এডিটিসি এবং আমাদের আইএসজিপির অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং আমাদের মুর্শিদাবাদ জেলার এসএসপি অরূপবাবু, সবাই আমরা রয়েছি। যে বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে এখানে এক্ষুনি যে কাজগুলো আমাদের করণীয় সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের জিপিডিপি বা গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 2026-27 প্রস্তুত করা। তার সঙ্গে সঙ্গে একইভাবে প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিকেও পঞ্চায়েত সমিতি ডেভেলপমেন্ট প্ল্যান 2026-27 তৈরি করতে হবে। আমরা পঞ্চায়েত সমিতি ডেভেলপমেন্ট প্ল্যান 2026-27 আমাদের নির্দিষ্ট সময় তৈরি করতে হবে। আবার একইভাবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্য গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান জিপিডিপি 2026-27ও আমাদের প্রস্তুত করতে হবে নির্দিষ্ট সময়। আমরা জানি যে এই পরিকল্পনা প্রস্তুত করবার ক্ষেত্রে জিপিডিপি হোক আর পিএসডিপি হোক, এটা প্রস্তুত করবার জন্য একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় এবং এই প্রক্রিয়াটা একদম ডেডলাইন ধরে ধরে আমাদেরকে কিন্তু ফলো করতে হবে। আমি আবার রিপিট করছি, আজকের এই ভার্চুয়াল মিটিংয়ে কতগুলো তারিখ আমরা এখান থেকে বলবো, যেগুলো আগামী দিনে আপনারা চিঠির সঙ্গেও পেয়ে যাবেন আজকালের মধ্যে। তো চিঠি যাবার আগে এই ডেটগুলোকে একটুখানি সবাই নোট করে নেবেন, কারণ এই ডেটগুলোতেই কিন্তু আমাদের নির্দিষ্ট এই কাজগুলো করতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, বিগত বছরগুলোতে হয়তো, আমি জানি না, আমি হয়তো বলছি, হয়তো বেশিরভাগ জায়গাতে আপনারা নির্দিষ্ট প্রক্রিয়াতেই পরিকল্পনা রচনার কাজটা করেছিলেন, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো এই প্রক্রিয়ার কিছু ঘাটতি ছিল। এই বছরে কিন্তু আমাদের কোনো রকম ঘাটতি রাখা যাবে না। যে নির্দিষ্ট দিনে যে কাজটি করবার, যে স্টেপটি নেবার, সেই স্টেপটা নিতে হবে। ওটা থেকে আমরা কোনো রকম ভাবে বিচ্যুত হতে পারবো না, কোনো বেলাইন আমরা যেতে পারবো না। তার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে জাস্ট আমাদের এই পুজোর ছুটির আগে, কয়েকদিন আগে রাজ্য থেকে একটি নির্দেশিকা এসেছিল এবং সেই নির্দেশিকায় বলা হয়েছিল যে জিপিডিপির বিগত বছরের যে প্রসেসটা, সেটাকে ইভ্যালুয়েট করতে বলা হয়েছিল। অর্থাৎ সেই প্রক্রিয়াটা সঠিকভাবে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে সেটা সঠিকভাবে প্রক্রিয়াটা হয়েছে কিনা এটা দেখবার জন্য রাজ্য থেকে নির্দেশিকা এসেছিল, একটা প্রশ্নপত্র এসেছিল এবং সেই প্রশ্নপত্র নিয়ে আমাদের আইএসজিপির যারা আধিকারিকরা আছেন
তারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের এই তথ্যগুলোকে নির্দিষ্ট জায়গায় রাজ্যের পোর্টালে তাদেরকে আপলোড করতে হয়েছিল। অতএব তার মানে হচ্ছে যে এখন থেকে সরকার কিন্তু আমাদের শুধুমাত্র প্ল্যানটা ইগ্রাম স্বরাজে তোলা হয়েছে কি হয়নি এটা শুধু কিন্তু প্রশ্ন নয়। এই প্রশ্নের উত্তর হ্যাঁ তো হতেই হবে। তার সঙ্গে সঙ্গে ওই প্ল্যানটা তৈরির আগের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সঠিকভাবে মানা হয়েছে কিনা, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। এই প্রক্রিয়াতে কোনো রকম ঘাটতি কিন্তু আমাদের রাখা যাবে না। তো সেই কারণের জন্যই আজকের এই মিটিংয়ে আমরা হচ্ছে যে এক্ষুনি যে কাজগুলো আমাদেরকে করতে হবে সেইগুলো নিয়ে কথা বলবো। প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে এই পরিকল্পনা রচনা করতে গেলে আমাদের পরিকল্পনা তো কোনো একজন ব্যক্তি তৈরি করবে না, তাহলে পরিকল্পনা রচনার কাজটা আসলে করবে হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ, এলাকার জনগণ, তারা ঠিক করবেন যে তাদের এলাকায় আগামী 2026-27 সালে কি কাজ হবে। এবার এই 26-27 সালের পরিকল্পনার কাজটা মানুষের কাছ থেকে তুলে আনবার জন্য একটা আমার ফেসিলিটেটিং টিম তৈরি করতে হবে। এটাকে, এই প্রক্রিয়াটাকে যাতে দ্রুত উঠে আসে, ঠিক সময়ের মধ্যে যাতে কাজগুলো উঠে আসে, সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমাদের কিন্তু এটা একটা টিম ওয়ার্ক করতে হবে। তো সেই কারণের জন্য রাজ্য থেকে যে জিপিডিপি বা পিএসডিপির যে গাইডলাইন আমাদের আপনাদের কাছে পৌঁছেছে, স্টেটের যে চিঠিটা পৌঁছেছে, সেখানে দেখবেন যে নির্দিষ্ট কিছু টিমের কথা কিন্তু বলা আছে। তো সেই টিমগুলো গঠন করাটা হচ্ছে আমাদের প্রথম কাজ। প্রথম আমি যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমাদের ব্লকের এই পুরো প্রক্রিয়ায় ব্লকের প্রত্যেকটি ব্লকের যারা জয়েন্ট বিডিও সাহেবরা রয়েছেন, আপনারা জানেন যে আপনারা হচ্ছেন এই প্রক্রিয়ায় নোডাল অফিসার, অর্থাৎ জিপিডিপি বা পিএসডিপি বা এই আমাদের এই প্ল্যানিং প্রসেসটা যেটা 2027 সালে হবে, তার নোডাল অফিসার হলেন, ব্লক লেভেল নোডাল অফিসার হলেন ব্লকের জয়েন্ট বিডিও সাহেবরা। এবার জয়েন্ট বিডিও সাহেবদের জন্য আমরা জিপিডিপির এই প্রক্রিয়াটা তোলবার জন্য আমাদের যে dpdp.nic.in gpdp.nic.in এই যে পোর্টালটা রয়েছে, এই পোর্টালের মধ্যে জয়েন্ট বিডিও সাহেবদের আমরা আইডি পাসওয়ার্ড কিন্তু আমাদের অরূপবাবু তৈরি করে ফেলে। এবার এইটা দিয়েই আমাদের আগামী দিনে সমস্ত এই প্রসেসটাকে আপলোড করবার বিষয়টা আসবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু মিউট করবেন, কিন্তু প্রত্যেকে মিউট রাখবেন না। পরে একটু কথা বলুন, পরে কথা বলুন, আগে শুনে নিন তারপর কথা বলুন। আগে শুনে নিন পুরো প্রক্রিয়াটা, তারপর আমি যত প্রশ্ন আছে প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে যে ব্লকের আধিকারিক যারা রয়েছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট বা জয়েন্ট বিডিও সাহেবদের কাছে রিকোয়েস্ট, আপনারা আপনাদের ব্লকের প্রত্যেকটি জিপির জন্য একজন করে ফেসিলিটেটর কাম চার্জ অফিসার, এফসিসিও ফেসিলিটেটর কাম চার্জ অফিসার, বিগত বছরে যেরকম প্রত্যেকটা জিপির জন্য একজন করে ব্লকের আধিকারিককে ঠিক করেছিলেন, এবছরেও কিন্তু ঠিক সেরকম ভাবে আপনাদের ব্লকে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে তার জন্য একজন করে ফেসিলিটেটর কাম চার্জ অফিসারকে নির্দিষ্ট করুন। আমরা জেলা থেকে একটা স্প্রেডশিট শেয়ার করছি, যে স্প্রেডশিটের মধ্যে এই ফেসিলিটেটর কাম চার্জ অফিসার যারা রয়েছেন তাদের নাম, ডেজিগনেশন, ফোন নাম্বার এগুলো এবং ইমেল আইডিটা ব্লকের মেল আইডিটাই হতে পারে। তো এখন হচ্ছে এইগুলো দিয়ে আপনারা ওতে ফিল আপ করে দেবেন। এই ঘটনাটি কিন্তু আমাদের পারলে আজকেই করে ফেলাটাই দরকার। আমাদের জেলাতে আমরা আমাদের এডিএম জেলা পরিষদ সাহেব এবং ডিপিআরডিও সাহেবের সঙ্গে আলোচনা অনুসারেই বলছি যে এই কাজটি আমাদের আজকেই করে ফেলতে হবে। কেন করে ফেলতে হবে সেটা আমি বলছি। অর্থাৎ প্রত্যেকটা ব্লক থেকে তাহলে ব্লক লেভেল যারা আমাদের অফিসাররা রয়েছেন তাদের নিয়ে
তাদের এক একজনকে এক একটি গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দিয়ে একজন প্রত্যেকটা পঞ্চায়েতের জন্য এই পঞ্চায়েতের প্ল্যানিং প্রসেসটাকে গাইড করবার জন্য একজন করে ফেসিলিটেটর কাম চার্জ অফিসার ব্লক থেকে ঠিক করবেন। সেকেন্ডলি যেটা করবেন আপনারা সেটা হচ্ছে ব্লক থেকে আমাদের আরেকটা টিম লাগবে, যেটাকে বলা হচ্ছে সেক্টরাল ওয়ার্কিং গ্রুপ। ব্লকের যারা পঞ্চায়েত সমিতির প্ল্যানটাকে হচ্ছে যে পঞ্চায়েত সমিতির যে পরিকল্পনাটা, সেই পরিকল্পনাটাকে তারা হচ্ছেন কি বলবো, তারা ওই সেক্টরাল ওয়ার্কিং গ্রুপে যারা থাকবেন তারা পঞ্চায়েত সমিতির প্ল্যানটাকে তারা ফেসিলিটেট করবেন বা সেই বিষয়ে ইনপুট দেবেন। এই পঞ্চায়েত সমিতির এই যে ফেসিলিটেটিং টিম থাকবে, এই যে যারা থাকবে তাদের কিন্তু হচ্ছে তারা হবেন হচ্ছে বিভিন্ন ব্লক লেভেল যারা লাইন ডিপার্টমেন্ট অফিসিয়ালরা রয়েছেন, সেই অফিসিয়ালদের নিয়ে আপনাদের এই ব্লক পঞ্চায়েত সমিতির জন্য যে সেক্টরাল ওয়ার্কিং গ্রুপ এটাকে তৈরি করে ফেলতে হবে। এই দুটো আমাদের এক্ষুনিকার ব্লক লেভেলের কাজ। এবার চলে আসি পঞ্চায়েত লেভেলে। পঞ্চায়েত লেভেলেও কিন্তু আমাদের পঞ্চায়েত লেভেলেও কিন্তু আমাদের হচ্ছে যে এই একইভাবে আমাদের দুটো টিম পঞ্চায়েত লেভেলেও কিন্তু আজকের মধ্যে কথাটা এত জোর দিচ্ছি এই কারণ হচ্ছে যে আমাদের হাতে সময়টা নেই। তো মাঝখানে যেহেতু এমন সময় রাজ্যে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে এই গাইডলাইনটি অর্ডারটি ইস্যু করা হয়েছে এবং তাতে যে ডেডলাইনগুলো দেওয়া হয়েছে তাতে আমাদের সময়টা একটু কনস্ট্রেন হয়ে গেছে। তো এখন আমাদের আজকের মধ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব যারা রয়েছেন এবং পঞ্চায়েতের স্টাফ যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারাও আপনাদের গ্রাম পঞ্চায়েতের জন্য একটা সেক্টরাল ওয়ার্কিং গ্রুপ তৈরি করে ফেলতে হবে এবং সেইটি তৈরি করে তার লিস্টটা কনসার্ন ব্লকের আপনাদের যারা জয়েন্ট বিডিও সাহেবরা রয়েছেন তাদের কাছে অবশ্যই আজকে পাঠিয়ে দিতে হবে। এই সেক্টরাল ওয়ার্কিং গ্রুপে ব্লকের ক্ষেত্রে যেরকম বললাম যে বিভিন্ন বিভাগীয় দপ্তরের আধিকারিকরা থাকবেন, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এই সেক্টরাল ওয়ার্কিং গ্রুপে আমাদের যে 9টা থিম আছে, আমরা জানি যে পরিকল্পনা করতে গেলে 9টা থিম আছে। এই 9টা থিমের জন্য আমাদের 9 জন ব্যক্তিকে কিন্তু ঠিক করতে হবে এই গ্রাম পঞ্চায়েতের সেক্টরাল ওয়ার্কিং গ্রুপ হিসাবে। এর একজন কম হলেও কিন্তু পোর্টাল নেবে না। তো ফলে আমাদের 9 জন ব্যক্তিকেই লাগবে। কিরকম, ধরা যাক আমাদের থিম 1, তাহলে থিম 1-এ আমাদের পভার্টি অ্যালিভিয়েশনের বিষয় রয়েছে। অর্থাৎ এখানে আমরা হচ্ছে যে এই ধরনের কোনো একজন ব্যক্তিকে আমাকে এইখানে ঢোকাতে হবে। তিনি হতে পারেন হচ্ছে কেপিএস, কৃষি প্রযুক্তি সহায়ক আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় যিনি রয়েছেন তিনি হতে পারেন হচ্ছে যে আমাদের প্রাণী বন্ধু যিনি রয়েছেন এআরডি ডিপার্টমেন্টের তিনি হতে পারেন। তাহলে এরকম ব্যক্তিকে নিয়ে আমাদের এই বিষয়টা করে ফেলতে হবে। এবার হচ্ছে আমাদের থিম 2, সেখানে হেলথের বিষয়, অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের যিনি ফিল্ড নার্স বা হেলথ ডিপার্টমেন্টের আপনার গ্রাম পঞ্চায়েতের এলাকায় যিনি কাজ করছেন, এরকম একজন ব্যক্তিকে আপনাকে এই সেক্টরাল ওয়ার্কিং গ্রুপে রাখতে হবে থিম 2টাকে কভার করবার জন্য। থিম 3-তে আমরা হচ্ছে চাইল্ড রিলেটেড ইস্যু। তাহলে সেখানে আমাদের যে মানে এলাকায় যে প্রাইমারি স্কুল বা হাই স্কুলের যারা টিচাররা রয়েছেন, যিনি এই পরিকল্পনার কাজে পঞ্চায়েতকে সহায়তা দিতে পারবেন, তাহলে এরকম একজন ব্যক্তিকে আমাদের এই সেক্টরাল ওয়ার্কিং গ্রুপে রাখতে হবে। তাহলে এইভাবে আমাদের আইসিডিএস এর যিনি দিদিদের মধ্যে থেকে একজনকে রাখতে হবে, একজনকে একাধিক জনকেও রাখতে পারেন।
দুজনকেও রাখতে পারেন, সেটা হচ্ছে যে থিম 9-এর জন্য। তাহলে যেখানে আমরা ওমেন ডেভেলপমেন্টের বিষয়গুলো নিয়ে কথা বলবো। গ্রাম পঞ্চায়েতের যারা স্টাফরা রয়েছেন তাদের মধ্যে 1-2 জন করে আমাদের ওই থিম 7-এ, একজন থিম 7-এ থেকে যাবেন। তাহলে এইভাবে মোটামুটি আমাদের 9টা থিমে 9জনকে একটুখানি চিন্তা ভাবনা করে নেবেন যে কোন থিমের সঙ্গে কোন ব্যক্তিকে, আমি তো কয়েকটা উদাহরণ দিয়ে দিলাম, এবার কোন থিমের সঙ্গে কোন ব্যক্তিকে আমার সংযুক্ত করলে এই সেক্টরাল ওয়ার্কিং গ্রুপটা আমরা তৈরি করে ফেলতে পারবো। এই সেক্টরাল ওয়ার্কিং গ্রুপের লিস্টটা কি হবে? তাহলে যে ব্যক্তিকে আপনি রাখছেন, গ্রাম পঞ্চায়েত যে ব্যক্তিকে এই সেক্টরাল ওয়ার্কিং গ্রুপে রাখছেন তার নাম দিতে হবে, তার ডেজিগনেশন দিতে হবে, তার ফোন নাম্বার দিতে হবে। এই তথ্যটা আমাদের এই এবং তার মেল আইডি হিসাবে গ্রাম পঞ্চায়েতের মেল আইডিটা দিতে হবে। দিয়ে এবার বা তার দপ্তরের যদি কোনো মেল আইডি থাকে তাহলে সেটা দিতে হবে। দিয়ে সেইটি আমাদের জয়েন্ট বিডিও সাহেবদের কাছে আজকের মধ্যে আমরা সবাই গ্রাম পঞ্চায়েত থেকে পাঠিয়ে দিন। দ্বিতীয়, গ্রাম পঞ্চায়েতের জন্য আরেকটা গ্রুপ করতে হবে, যাদেরকে আমরা পঞ্চায়েত লেভেলে ট্রেনিং দেব, তাদের নামটাও আপনারা অবশ্যই সিলেক্ট করে দিন। সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ফেসিলিটেটিং টিম। তাহলে এটা হলো সেক্টরাল ওয়ার্কিং গ্রুপ, মানে এরা হচ্ছে টেকনিক্যাল পার্সন, বিভিন্ন বিষয়ে তারা হচ্ছে টেকনিক্যালি সাপোর্ট দিচ্ছেন। আরেকটা হচ্ছে যে আমাদের গ্রাম পঞ্চায়েত ফেসিলিটেটিং টিম, জিপিএফটি, এটাও প্রত্যেক বছরই করতে হয়, কোনোটাই নতুন নয়। তো জিপিএফটি বা গ্রাম পঞ্চায়েত ফেসিলিটেটিং টিমটা কাদের নিয়ে তৈরি হবে? এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যত ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ রয়েছে, একটা পঞ্চায়েতে যদি 28 জন মেম্বার থাকেন তাহলে 28 জনই হচ্ছেন এর মেম্বার হবেন। 2 নম্বর হচ্ছেন সমস্ত স্টাফরা এর মেম্বার হবেন। 3 নম্বর হচ্ছে আমাদের এইবারে প্রত্যেকটা সংসদ থেকে যিনি বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত বা পঞ্চায়েতের বিভিন্ন কাজের সঙ্গে, এই যে দুয়ারে সরকার থেকে শুরু করে বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত, সেই ধরনের যারা লোক, তাদেরকে আমাদের এই জিপিএফটির মধ্যে রাখতে হবে। এছাড়াও হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা রয়েছেন তাদেরকেও আমরা এই জিপিএফটির মধ্যে রাখবো। এলাকায় যে সমস্ত এনজিওরা কাজ করছেন, এলাকায় যে সমস্ত এনজিওরা কাজ করছেন সেই এনজিওদের প্রতিনিধিকেও আমরা এই জিপিএফটির মধ্যে রাখবো। তাহলে গ্রাম পঞ্চায়েতের জন্য এই মুহূর্তের কাজ কি দাঁড়ালো? আমি একদম পয়েন্ট ধরে ধরে কথা বলছি যে গ্রাম পঞ্চায়েতকে এই মিটিং এর পরে 2টো লিস্ট বানাতে হবে। একটা লিস্টের নাম হচ্ছে একটা হচ্ছে যে এই যে আমাদের সেক্টরাল ওয়ার্কিং গ্রুপের যারা মেম্বার তাদেরকে রাখতে হবে, এবং তাদের একটা লিস্ট থাকবে যেটা বললাম যে বিভিন্ন টেকনিক্যাল পার্সনদের নিয়ে, এবং তারপরে যেটা থাকবে তৈরি করতে হবে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ফেসিলিটেটিং টিম। দুটো আলাদা আলাদা লিস্ট তারা তৈরি করবেন। এই যে সেক্টরাল ওয়ার্কিং গ্রুপ মানে টেকনিক্যাল পার্সন যারা, এরা ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে গ্রাম পঞ্চায়েতের প্ল্যানটাকে তৈরি করবার জন্য থাকবেন। আর এই একইভাবে সেক্টরাল ওয়ার্কিং গ্রুপ, আমি একটু আগেই বলেছি, পঞ্চায়েত সমিতিকেও একটা তৈরি করে ফেলতে হবে, যেখানে ব্লক লেভেলে যারা বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট অফিসিয়ালরা রয়েছেন তাদেরকে নিয়েও একইভাবে এই 9টা থিমে কিন্তু আমাদের নামের লিস্ট তৈরি করে ফেলতে হবে। তাহলে এইটা গেল প্রথম কাজ। দ্বিতীয়, এবার কাজে আসি। দ্বিতীয় হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের জন্য আমরা জানি যে বিগত কয়েক বছর ধরে পঞ্চায়েতকে কোনো এই 9টা থিমের কোনো একটা বা দুটো থিমকে, এক এক বছরে এক এক রকম নিয়ম হয়েছে, কোনো একটা বা দুটো থিমকে সংকল্প হিসাবে নিতে হয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে 9টা থিম ধরে এই জিপিডিপির পরিকল্পনা করা হয়, এই থিমগুলো আপনারা সবাই জানেন। তাহলে এই যে 9টা থিম ধরে যে জিপিডিপির পরিকল্পনা করা হয়, এই থিমগুলো আসলে কি? এই থিমগুলো আসলে হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির অঙ্গ। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটাকে ভেঙে আমাদের দেশে পরিকল্পনা রচনার জন্য 9টা থিম করে দেওয়া হয়েছে। তো এই যে 9টা থিম করা হয়েছে, এই 9টা থিমের মধ্যে থেকে
একটা বা দুটো থিমকে সংকল্প নিতে হয়। তার মানে হচ্ছে যে 2026-27 সালের পরিকল্পনায় এমন কাজগুলোই থাকবে যা দিয়ে ওই থিমটাকে অ্যাচিভ করা যাবে। মানে বলা যাবে যে আপনার এলাকাতে এই ব্যাপারটা সুনিশ্চিত হয়ে গেছে। ধরা যাক চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ থিম 3, এটা যদি কোনো গ্রাম পঞ্চায়েতের সংকল্প হয় তার মানে হবে বোঝাতে হবে যে 26-27 সালের প্ল্যানে এমন কাজ থাকবে যা দিয়ে প্রমাণ হবে যে আপনার গ্রাম পঞ্চায়েত এই চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ হিসাবে যা পরিবেশ শিশুদের জন্য তৈরি করবার কথা সেটা আপনারা তৈরি করে 26-27 সালের প্ল্যানে ফেলবেন। এটাই হচ্ছে সংকল্প। তো এই সংকল্পের ব্যাপারটা কিভাবে করতে হয় না, এই সংকল্প নেবার জন্য আমাদের একটা করে বিশেষ গ্রাম সভা করতে হয়। এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের জন্য বলছি, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতের জন্য বলছি। তাহলে গ্রাম পঞ্চায়েতকে একটা বিশেষ গ্রাম সভা করে তাদেরকে এই সংকল্পটা নিতে হয়, জনসাধারণকে জানাতে হয় যে 2026-27 সালের পরিকল্পনাতে এই থিমকে আমরা সংকল্প হিসেবে নিয়েছি এবং এই থিমটা আমরা 26-27 সালে অ্যাচিভ করব। তাহলে এই বিষয়ে এবার আমাদের রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের গাইডলাইন কি আছে এই বছরের জন্য? এই বছরের জন্য গাইডলাইন হচ্ছে এই সভাটা আপনাকে আমাদের জেলা থেকে চিঠি যাচ্ছে আজকে, এবং আমার মনে হয় আমাদের আইএসজিপির যারা আমার সহকর্মীরা রয়েছেন তারা আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছেন যে এই জন্য আপনাদের একটা বিশেষ গ্রাম সভা করতে হবে। এই বিশেষ গ্রাম সভাটা অবশ্যই আমরা গোটা মুর্শিদাবাদ জেলায় একটাই দিনে করব, সেটা হচ্ছে 10th অক্টোবর। 10th অক্টোবর যে কোনো সময়টা আপনাদের গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত। যে কোনো সময় আপনার গ্রাম পঞ্চায়েতের যে কোনো সুবিধাজনক স্থানে আপনাকে একটা বিশেষ গ্রাম সভা ডাকতে হবে। এই গ্রাম সভার আমার ফ্লেক্সটা কি হবে, মানে সেটা হবে বিশেষ গ্রাম সভা 2025। বিশেষ গ্রাম সভা 2025, স্থান অমুক, তারিখ 10ই অক্টোবর 2025, এবং হচ্ছে যে অমুক গ্রাম পঞ্চায়েত অমুক ব্লক মুর্শিদাবাদ জেলা। তো এই বলে একটা ফ্লেক্স টাঙাতে হবে এবং সেখানে প্রধান সাহেব এবং সমস্ত যারা মেম্বাররা তারা থাকবেন। এলাকার সমস্ত আমাদের জনসাধারণকে এই মিটিংয়ে ডাকতে হবে এবং এখানে আমাদেরকে কমপক্ষে আমরা জানি যে কোরাম হয় হচ্ছে 5%, কিন্তু আমরা একটা জিনিস তো বুঝতে পারছি যে সরকারের লক্ষ্য হচ্ছে যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কাছে পঞ্চায়েতের কাজকর্মকে পৌঁছে দেওয়া। অতএব এই বিশেষ গ্রাম সভায় আমরা চেষ্টা করতে হবে যত বেশি সংখ্যক মানুষকে উপস্থিত করানো যায়। স্বনির্ভর দলের মহিলারা হোক, বিভিন্ন আমাদের ক্লাব সংগঠন যারা রয়েছে, রাজনৈতিক কর্মীরা রয়েছে, সবাইকে ডেকে একসঙ্গে নিয়ে আমাদের এই গ্রাম সভাটা করতে হবে। এই গ্রাম সভার আলোচনার বিষয়বস্তু কি হবে? গ্রাম সভার আলোচনার বিষয়বস্তু হবে তাহলে 10ই অক্টোবর যে গ্রাম সভা হবে তার আলোচনার বিষয়বস্তু হবে হচ্ছে সেখানে মানুষকে জানাতে হবে, প্রধান সাহেব বা প্রধান ম্যাডাম জানাবেন, গ্রাম পঞ্চায়েত স্টাফরাও জানাবেন, বিভিন্নভাবে যারা এলাকার রাজনৈতিক নেতৃত্ব রয়েছেন তারা জানাবেন যে তারা আপনাদের এলাকায় 2026-27 সালের গ্রাম পঞ্চায়েত পরিকল্পনা রচনার কাজ শুরু হচ্ছে। এই উপলক্ষে এই সভা করা হয়েছে। আগামী দিনে এইখানে আপনাকে এই প্ল্যানিং প্রসেসের পুরো প্রক্রিয়াটা জানিয়ে দিতে হবে। আগামী দিনে প্রত্যেকটা পাড়ায় মিটিং হবে, পাড়া বৈঠক হবে, সেখানে যেন এলাকার মানুষ এসে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথাগুলো বলেন। 2 নম্বর জানাতে হবে যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, সেটারও নির্দিষ্ট তারিখ আমি বলে দিচ্ছি এক্ষুনি,
প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে শিশু সভা এবং মহিলা সভা হবে। এই শিশু সভা মহিলা সভা ব্যাপারটা কি সেটা আমি পরে বলছি। তাহলে শিশু সভা এবং মহিলা সভা হবে, এবং এই শিশু সভার ডেট হবে হচ্ছে 15ই অক্টোবর। শিশু সভার ডেট হবে হচ্ছে 15ই অক্টোবর। 15ই অক্টোবর হবে হচ্ছে শিশু সভা। এইটাও কিন্তু হচ্ছে পালস মোডে, মানে কোনো গ্রাম পঞ্চায়েত এটাকে 14 অক্টোবরও করবেন না, 16ই অক্টোবরও করবেন না। 15ই অক্টোবর মানে 15ই অক্টোবর। আমাদের জেলায় 250টা গ্রাম পঞ্চায়েতে 10ই অক্টোবর বিশেষ গ্রাম সভা হবে। 15ই অক্টোবরে কিন্তু হচ্ছে আমাদের শিশু সভা হবে। 16ই অক্টোবর মহিলা সভা হবে। 16ই অক্টোবর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে 250 গ্রাম পঞ্চায়েতে মহিলা সভা হবে। সেই সভাগুলোয় কি হবে সেগুলো পরে বলছি। তাহলে গ্রাম সভার মঞ্চ থেকে আপনারা জানাবেন যে প্ল্যানিং প্রসেস শুরু হয়েছে। 15ই অক্টোবর শিশু সভা হবে। শিশু সভায় কারা উপস্থিত থাকবে না, হাই স্কুলের স্টুডেন্টরা। আমি বলবো যে ম্যাক্সিমাম এখানে আমাদের 7, 8, 9, 10, 11, 12, 8, 9, 10, 11, 12 আমাদের ছেলে মেয়েদেরকে, ছেলে এবং মেয়ে এদেরকে ডাকতে হবে। তো এই সভাতে যেন তারা পার্টিসিপেট করে, গার্জেনরা যেন তাদেরকে পাঠায়, এটা আমরা 10 তারিখের মঞ্চ থেকে বলতে হবে। 10 তারিখের মঞ্চ থেকে আরো বলতে হবে যে 16 তারিখ হচ্ছে যে মহিলা সভা হবে, সেখানে এলাকার যত স্বনির্ভর দলের মেম্বাররা রয়েছেন তারা যেন সবাই ওই মিটিংয়ে যেন অবশ্যই আসেন। এছাড়াও যারা অন্যান্য স্বনির্ভর দলের বাইরে রয়েছে আছেন তারাও আসতে পারেন। অর্থাৎ এলাকার সমস্ত মহিলারা যেন পার্টিসিপেট করেন, এবং তাদের কি কাজ প্রয়োজন, এই মিটিংগুলোতে কি করবেন তারা, এসে তো শুধু বসে থাকবেন না, এসে বাচ্চারা বলবে তাদের কি দরকার, মহিলারা বলবেন তাদের কি দরকার। বাচ্চারা এই রকম মিটিং এ থাকার অভিজ্ঞতা আমার রয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন যে এইরকম বাচ্চাদের মিটিং এ বহু মানে অদ্ভুত অদ্ভুত জিনিস উঠে আসে, যা আমাদের বড়দের নজরের বাইরে। কোথায় কি অসুবিধা হয়ে রয়েছে সেই অসুবিধাগুলো অনেক সময় তাদের মুখ থেকে উঠে আসে। তাদের স্কুলের কথা উঠে আসে, তাদের খেলার মাঠের কথা উঠে আসে, সেখানে কি আছে কি নেই উঠে আসে, তাদের স্কুলের কি আছে কি নেই উঠে আসে। সেগুলো আমরা পঞ্চায়েত সবটা হয়তো পরিকল্পনায় ধরতে পারবে না, কিন্তু তাদের চাহিদাটা উঠে আসবে। আমাদের মহিলারা যারা রয়েছেন তাদের কোথায় কি অসুবিধা আছে সেটা উঠে আসে। আমার পূর্বতন অভিজ্ঞতা থেকে বলতে পারি, এরকম মহিলা সভাতে এক জায়গায় উঠে এসেছিল, আমি নিজে ছিলাম সেখানে সবাই মিলে বলছেন যে স্বনির্ভর দলের যে অ্যাকাউন্ট আছে, যে এলাকায় যে ব্যাংকটা, তার ত্রিসীমানায় কোথাও কোনো পাবলিক লেডিস টয়লেট নেই। এটাই ছিল কি হচ্ছে মেন এজেন্ডা, এবং এইটা কিন্তু তারা খুব জোর গলায় ওই মহিলা সভায় বলেছিলেন, এবং ফাইনালি পঞ্চায়েতে ওটাকে প্ল্যানের মধ্যে নিয়েছিলেন। এবং ঘটনাটা পঞ্চায়েতের যারা আছেন সবাই বলছেন হ্যাঁ সত্যি, দীর্ঘ সময় ওনাদেরকে ওখানে লাইন দিয়ে টাকা পয়সা জমা দিতে হয়, তুলতে হয়। তো আমি এটা উদাহরণ দিলাম মাত্র। তো এরকম ধরনের এইগুলো হচ্ছে মহিলা সভা শিশু সভার আলোচনার বিষয়। এটা নিয়ে আমি আবার দরকার হলে পরে বলছি। তাহলে ফিরে আসি 10 তারিখের গ্রাম সভায়। তাহলে 10 তারিখের গ্রাম সভায় এগুলো ঘোষণা করা হলো। তারপর বলতে হবে যে আমরা গ্রাম সংসদ সভা করব। গ্রাম সংসদ সভায় যেন আপনারা পার্টিসিপেট করবেন, এবং হচ্ছে যে এরপরে ফাইনাল প্ল্যানটা আমরা একটা গ্রাম সভা করে সেখানে অ্যাপ্রুভ করাবো, সেখানেও আপনারা পার্টিসিপেট করবেন। তাহলে 10 তারিখের মঞ্চ থেকে মানুষকে ডাকা হলো আরো 3-4টে প্রোগ্রামে। কি প্রোগ্রাম? শিশু সভায় ডাকা হলো, মহিলা সভায় ডাকা হলো, গ্রাম সংসদ মিটিং এ ডাকা হলো, এবং তার সঙ্গে সঙ্গে গ্রাম সভা যেখানেতে ফাইনাল প্ল্যানটা অ্যাপ্রুভ হবে সেইটার কলও করে দেওয়া হলো। ডেটগুলো পরে জানানো হবে বলা হলো। হয়তো মহিলা সভা শিশু সভার ডেটটা জানিয়ে দিলেন, সংসদ মিটিং গ্রাম সভার ডেটটা জানাতে পারলেন না, বললেন পরে জানাবে। তাহলে এইভাবে একটা উদ্দীপনা তৈরি করা যাতে সবাই কথা বলে, সবাই অংশগ্রহণ করে। সেকেন্ডলি, যেটার জন্য এই বিশেষ গ্রাম সভাটা এবং সেটাই মূল আলোচনার বিষয়, সেইটা হচ্ছে যে কোন থিমকে আপনারা সংকল্প হিসেবে নিচ্ছেন এই 2026-27 সালের পরিকল্পনার জন্য। খুব মন দিয়ে শুনবেন। আমার আমি আশা করি আমাদের যারা জয়েন্ট বিডিও সাহেবরা রয়েছেন ওনারাও শুনছেন, ওনারাও গাইড করবেন। তো সেখানে হচ্ছে বলছি তো এবারে আমাদের স্টেটের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে
যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বিগত বছরের যেটা প্রথম সংকল্প ছিল, 1 2 3 7 8 সংকল্প থিমের বিষয়টা হচ্ছে আমাদের 2025-26 সালের পরিকল্পনাতে যেটা সংকল্প ছিল, ফার্স্ট সংকল্প যেটা ছিল, সেই সংকল্পটাই এবছরও বহাল থাকবে, অপরিবর্তিত থাকবে। এটা পরিষ্কার আমাদের পিএনআরডি থেকে ডিরেকশন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, আমাদের জেলায় 250 গ্রাম পঞ্চায়েতে, বহরমপুর মহকুমার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে বিগত বছরে 2026-27 সালে যে সংকল্পটা ছিল সেই সংকল্পটাই কিন্তু 25-26 সালে যে সংকল্পটা ছিল সেটাই 26-27 সালের প্রথম সংকল্প হিসাবে থাকবে। যেটা আপনারা মনে আছে নিশ্চয়ই যে 1 2 3 এবং থিম 1, থিম 2, থিম 3 এবং থিম 7, 8, 9 এর মধ্যে থেকে আপনাদের ব্লকের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল যে এই সংকল্পটা, সেই সংকল্পটাই আমরা এবারেও বহাল রাখবো এবং এই গ্রাম সভার রেজলিউশনে আসবে। সেকেন্ড সংকল্প কিন্তু আমাদের একটা নিতে হবে এই বছর। এই সেকেন্ড সংকল্পটা আমরা জেলা থেকে নির্দিষ্ট করে দিচ্ছি না, কিন্তু এই সেকেন্ড সংকল্পটা হতে হবে হচ্ছে এই 4, 5, 6 এর মধ্যে, থিম 4, থিম 5, থিম 6, 4, 5, 6 এর মধ্যে আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে একটা, যেটা আপনার জন্য মনে হবে করা প্রয়োজন, সেই 4, 5, 6 থেকে একটা সেকেন্ড সংকল্প নিতে হবে। তার মানে গত বছরের যে সংকল্প 1 2 3 7 8 9 এর মধ্যে আছে সেইটা বহাল থাকছে। 2 নম্বর হচ্ছে 4, 5, 6 এর মধ্যে থেকে একটা সংকল্পকে আপনাকে 26-27 জন্য নিতে হবে। 4, 5, 6 কি আছে? 6 হচ্ছে আমরা জানি সেলফ সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, যার কাজ আপনারা প্রত্যেক গ্রাম পঞ্চায়েত করেন, রাস্তা থেকে তৈরি থেকে শুরু করে বিভিন্ন পরিকাঠামো নির্মাণ। আমাদের আর কি আছে? আমাদের আছে হচ্ছে ক্লিন অ্যান্ড গ্রিন ভিলেজ 4, 5, 6 এর মধ্যে, যেখানে হচ্ছে যে আপনারা এই বিভিন্ন যে আমাদের লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এই কাজগুলো করেন, তাহলে সেগুলো তার মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। আর কি আছে? আর হচ্ছে মানে ড্রিঙ্কিং ওয়াটার ফর মানে অল, তাহলে হচ্ছে ওয়াটার সাফিসিয়েন্ট ভিলেজ, যে সেই ওয়াটার সাফিসিয়েন্ট ভিলেজের পানীয় জলের কাজও আপনারা করেন। তাহলে এই 4, 5, 6 এর মধ্যে, এই তিনটের মধ্যে যে কোনো একটাকে আপনাকে সেকেন্ড সংকল্প হিসেবে নিতে হবে। তাহলে এই ক্ষেত্রেও এই যে সেকেন্ড, এই দুটো সংকল্পকেই কিন্তু আমাদের এই গ্রাম সভার 10 তারিখের গ্রাম সভাতে মানুষ যাতে বুঝতে পারে, এগুলো তো আমরা একটা থিওরিটিক্যাল কথা বলছি বা টার্মিনোলজিতে কথা বলছি, সাধারণ মানুষের মতো করে যাতে সবাই বুঝতে পারে, এইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের 26-27 সালের পরিকল্পনায় সংকল্প 1 হচ্ছে এইটা, সংকল্প 2 হচ্ছে এইটা। এটাকে একটুখানি আনুষ্ঠানিকতা করবার জন্য একটু স্লোগানের মতো করে ওই সবাই যেন শপথ নিচ্ছে সামনের দিকে হাতটা বাড়িয়ে, এই রকম ধরনের করে একটা মানে সত্যি সত্যি সংকল্প নেওয়ার মতো, যে আমরা সংকল্প নিলাম আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতকে শিশু বান্ধব করে গড়ে তুলবো, সবাই হাতটা সামনের দিকে রেখে একটা ওথ নেবার মতো করে করলেন। তো এই ব্যাপারটাই হচ্ছে আমাদের 10 তারিখের সভার মূল এজেন্ডা। এবং এর বাইরেও আপনারা চাইলে গ্রাম পঞ্চায়েতে, যেহেতু মানুষকে ডাকা হয়েছে, আপনারা পঞ্চায়েতে কি ধরনের কাজ এখন চলছে, কি কাজ করছেন, আগামী দিনে কি করবেন, এই জাতীয় পঞ্চায়েতের কাজের প্রচার বা যদি আমাদের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ট্যাক্স নিয়ে কিছু বলার থাকে তাহলে লাস্টের দিকে সেগুলোও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন বিশেষ সভার মূল এজেন্ডা আমার হচ্ছে দুটো,
একটা হচ্ছে সংকল্প নেওয়া, 2 নম্বর হচ্ছে এই যে প্ল্যানিং প্রসেসটা যে শুরু হলো, এই যে পরিকল্পনা রচনার প্রক্রিয়া শুরু হলো, এই প্রক্রিয়াটা মানুষকে জানানো এবং সবাইকে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানানো, এইটাই হচ্ছে আমার মূল পারপাস। এর সঙ্গে এবার আপনি যেহেতু অত লোককে ডাকা হয়েছে, ফলে আপনি তার সঙ্গে যোগ করতেই পারেন যে পঞ্চায়েতের উদ্যোগে কি কি উন্নয়নের কাজ চলছে, প্রচারের জন্য এটা করা দরকার, সেটা করতেই পারেন হচ্ছে যে আপনি এই যে আপনার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ট্যাক্সের বিষয়ে যদি কিছু বলার দরকার থাকে, অবশ্যই বলার দরকার আছে। আমরা জানি মানে আগামী দিনে 16 ফিনান্স কমিশনে এই ওন ফান্ডই হবে হচ্ছে কিন্তু মূল চাবিকাঠি, ওই টাকা পাওয়ার ইভ্যালুয়েশন দিয়েই বোঝা গেছে। যাই হোক, সেটা অন্য আলোচনার বিষয়বস্তু। তো এখন হচ্ছে যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে এই ব্যাপারটা নিয়েও আপনারা কথা বলতে পারেন, বা অন্যান্য যদি কিছু থাকে পরবর্তীকালে পরে আলোচনা করতে পারেন। তাহলে এই হচ্ছে আমাদের 10 তারিখের বিশেষ গ্রাম সভা। এবার এই 10 তারিখের প্রত্যেক গ্রাম পঞ্চায়েত বিশেষ গ্রাম সভাটা করে দুটো কাজ করতে হবে। মানে দুটো কাজ কি করতে হবে? একটা হচ্ছে এই গ্রাম সভার মিটিং এ ফ্লেক্স সহ মানে মানুষ সামনে উপস্থিত রয়েছে, ফ্লেক্স সহ মানুষ সামনে উপস্থিত রয়েছে এই রকম কমপক্ষে দুটো ভালো ছবি, যে ছবি দুটো আপলোড হবে, কমপক্ষে দুটো ভালো ছবি ব্লকের জয়েন্ট বিডিও সাহেবের কাছে এবং আমাদের আইএসজিপি থেকে আপনাদের গ্রাম পঞ্চায়েতে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তার কাছে পাঠাতে হবে। 2 নম্বর একটা জিনিস যেটা পাঠাতে হবে সেটা হচ্ছে এই যে গ্রাম সভাতে সবাই যারা উপস্থিত হলেন, আমরা গ্রাম সভার মিটিং এ সবাইকে খাতা ঘুরিয়ে সই করাই, তাহলে এই যে সইটা হয়ে যাওয়ার পর ফেলে রেখে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে একটাই সমস্যা আছে, ফেলে রেখে দেওয়া যাবে না। 10 তারিখে সভাটা হয়ে গেলে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবদের রিকোয়েস্ট করব, যে প্রধান ম্যাডামদের, যে কোনো একজন স্টাফকে, তিনি যে কেউ হতে পারেন, তাকে দায়িত্ব দিন, যিনি খাতাটা সই হয়ে যাবার পর ওই 8-10 লাইনের যে আমার রেজলিউশন লেখাটা, যেখানে লেখা থাকবে যে আজকের সভায় সবাইকে অমুক প্রধান সাহেবের নেতৃত্বে মানে সভাপতিত্বে সভা শুরু হলো এবং সভাতে আমাদের পরিকল্পনা রচনার কাজ হবে, সেটা আলোচনা হলো এবং এই বিষয়ে সংকল্প নেওয়া হবে, এই থিমে সংকল্প নিয়ে আমরা আগামী দিনে 26-27 প্ল্যান করব, এটা সর্বসম্মতিক্রমে ঠিক হলো। এই কথাটা লেখা থাকবে এবং নিচে প্রধান সাহেবের সই থাকবে। তাহলে বিশেষ গ্রাম সভার জন্য আমাদের কি করতে হবে? বিশেষ গ্রাম সভার জন্য একটা আলাদা রেজিস্টার করতে হবে। আমি আবারও বলছি, একদম একটা আলাদা রেজিস্টার, আলাদা একটা পাতলা রেজিস্টার মানে রেজিস্টারই, সেটা বাঁধানো খাতা, মানে পায়োনিয়ার খাতা নয় কিন্তু। তো একটা রেজিস্টার করবেন, সেখানে প্রথমে সবাই সই করবে, তারপরে রেজলিউশনটা লেখা হবে, রেজলিউশনের নিচে এসে প্রধান সাহেব বা প্রধান ম্যাডাম তিনি সভাপতি, মিটিং এর সভাপতি হিসেবে সই করবেন। এই যে ডকুমেন্টটা, এইটাকে স্ক্যান করবেন, পিডিএফ করবেন, এইটাকে স্ক্যান করবেন, এইটা স্ক্যান করবেন। এই পরে কথা বলবেন যারা আনমিউট করছেন, পরে প্রশ্ন আমি নিচ্ছি, সবার প্রশ্নের উত্তর দেবো, এখন মিউট করুন। তো এখন হচ্ছে যে যিনি মানে আমাদের এই খাতাটাকে স্ক্যান করে পিডিএফ করবেন এবং এটাকেও হচ্ছে জয়েন্ট বিডিও সাহেবদের কাছে এবং আইএসজিপি তে পাঠাবেন। তাহলে 10 তারিখের মিটিং হয়ে যাবার পর দুটো জিনিস আপনাদের কাছ থেকে আমার লাগবে, একটা হচ্ছে দুটো করে ছবি এবং তার সঙ্গে হচ্ছে এই রেজলিউশনটা। কেন এটা লাগবে? তার কারণ হচ্ছে এটাকে gpdp.nic.in পোর্টালের মধ্যে আপলোড করতে হবে। কারা করবে? আমাদের আইএসজিপি থেকেই আমরাই করে দেবো। আমাদের কাছে ওই জন্যই চাইছি আপনার যে আমরা এটাকে করে দেবো। দ্বিতীয়, আর একটু আগে আমি বলছিলাম, প্রশ্ন যেগুলো মনে আসছে একটু ধৈর্য ধরে লিখে রাখুন বা শুনে রাখুন, মানে মাথায় রাখুন, আমি লাস্টে সবারকে জিজ্ঞেস করবো একজন করে। এবার হচ্ছে যে আমাদের এর পরের যেটা বিষয়,
যে কারণে আমি একটু আগে বলছিলাম যে আজকেই আমাদের এই নামের লিস্টগুলো তৈরি করে ফেলতে হবে। কেন বলছিলাম এটা বলার পিছনে কারণ হচ্ছে যে 10 তারিখে যদি আমাকে গ্রামসভাটাকে পোর্টালে দেখাতে হয়, তাহলে 9 তারিখ 12টার মধ্যে, খুব মন দিয়ে শুনবেন, 9 তারিখ 12টার মধ্যে আমাকে ওই ডেটটাকে, 10 তারিখ যে আপনার গ্রাম পঞ্চায়েতে সভাটা হচ্ছে, ধরা যাক হচ্ছে যে আমার বহরমপুর ব্লকের কোনো একটা জিপিতে বা হরিহরপাড়া ব্লকের কোনো একটা হরিহরপাড়া পঞ্চায়েতে আমার 10 তারিখ সভা হবে, তাহলে এইটাকে আমাকে পোর্টালে ফ্রিজ করে দিতে হবে 10 তারিখের ডেটটাকে 9 তারিখ রাত্রি 12টার আগে। তাহলে এই কারণের জন্য এবার 9 তারিখ রাত্রি 12টার আগে আমাকে যদি 10 তারিখের ডেটটাকে ফ্রিজ করতে হয়, তাহলে আমার কি লাগবে? তাহলে আমার লাগবে হচ্ছে ওই ব্লকের যিনি ওই গ্রাম পঞ্চায়েতের জন্য ব্লক থেকে যিনি এফসিসিও হলেন, তার নাম, ফোন নাম্বার, ইমেল আইডি আমার আজকেই লাগবে। তা না হলে তার লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবো না। 2 নম্বর লাগবে হচ্ছে যে ওই গ্রাম পঞ্চায়েতের যে ফ্রন্টলাইন ওয়ার্কার, মানে ওই যে সেক্টরাল ওয়ার্কিং গ্রুপ বা ফ্রন্টলাইন ওয়ার্কার, তার লিস্ট লাগবে। কারণ থিম ধরে ধরে তাদের নাম আমাকে ওখানে তুলতে হবে। তাহলে এই কাজটা যদি, ওই জন্যই বলছি, নামগুলো আমার যদি আজকের মধ্যে না আসে, তাহলে আগামীকালকে আমাদের লোকেরা সেগুলোকে পোর্টালে তুলতে পারবে না এবং ডেটটাকে ফ্রিজ করতে পারবে না। ডেটটা ফ্রিজ না হলে কি হবে না, 10 তারিখে আপনি মিটিং করলেও আমরা তার রিপোর্টটা পোর্টালের মধ্যে আপলোড করতে পারবো না। তার আগে আমাকে 10 তারিখ ডেট থেকে ফ্রিজ করে দিতে হবে, তারপর 10 তারিখের পরে গিয়ে 11, 12 তারিখে, 13 তারিখে গিয়ে আমাদেরকে রিপোর্টগুলো আপলোড করতে হবে। তো সুতরাং এই জায়গাটাতে এই জন্য আজকালটা একটুখানি খুব টাফ সিচুয়েশন আছে। তো এই প্রক্রিয়াটা এইভাবে করুন। আমি আর মানে আলোচনাটাকে, মানে এর পরের ব্যাপারটা তো সব বুঝতেই পাচ্ছেন যে মহিলা সভা বললাম যে বিশেষ গ্রাম সভা হয়ে গেলেই হবে হচ্ছে শিশু সভা। শিশু সভা 15 তারিখ, 15ই অক্টোবর, মহিলা সভা 16ই অক্টোবর। এই মহিলা সভা শিশু সভার জন্য সম্পূর্ণ আলাদা রেজিস্টার করবেন গ্রাম পঞ্চায়েতের স্টাফ যারা রয়েছেন। আপনাদেরকে রিকোয়েস্ট যে এর জন্য কিন্তু আলাদা রেজিস্টার করবেন, আলাদা আলাদা, মহিলা সভার আলাদা রেজিস্টার, শিশু সভার আলাদা রেজিস্টার, এবং সেখানেও যারা উপস্থিত হলো তাদেরকে সই করাবেন, এবং যারা উপস্থিত হলো তাদেরকে সই করাবেন, এবং তারা যে লিস্ট অফ অ্যাক্টিভিটি বলছে, বাচ্চারা যে কাজগুলোর কথা বলছেন, মহিলারা যে কাজগুলোর কথা বলছেন, গ্রাম পঞ্চায়েতের যিনি স্টাফ দায়িত্বে থাকবেন তাকে ওই কাজটাকে স্কিমেটিক ল্যাঙ্গুয়েজে ওই খাতার মধ্যে লিখে নিতে হবে। ধরা যাক বাচ্চারা বলছে যে আমাদের স্কুলের মানে টয়লেটে হচ্ছে কল দিয়ে জল পড়ে না, দীর্ঘদিন হয়ে গেছে, কলটা ভেঙে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? ওখানে পাইপলাইন রিপেয়ার করে কল লাগাতে হবে। তাহলে এটাকে আমি যখন শিশু সভার খাতায় লিখবো, তখন রিপেয়ারিং অফ মানে পাইপলাইন মানে ওয়াটার সাপ্লাই অ্যাট অমুক মানে স্কুলের টয়লেটে, তাহলে এইভাবে আমাকে ওটাকে স্কিমের ল্যাঙ্গুয়েজে লিখে দিতে হবে। তো এইভাবে যে যা বলবে সেটাকে আমরা মহিলা সভা এবং শিশু সভার খাতাতে নোট করে নেব। তাহলে 10 তারিখের প্রোগ্রাম বললাম, 15 তারিখ বললাম, 16 তারিখ বললাম, এই 3টে পর্যন্তই আপাতত আপনারা মাথায় নিয়ে করুন। এই 3টে সাকসেসফুলি করার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত সদস্যদের বলুন যে তারা যেন নিজ নিজ ওই যে জিপিএফটি বলছিলাম একটু আগে, যে একজন সদস্যের সঙ্গে আরো 2-3 জন জুড়ে গেছে, ওই এলাকার সোশ্যাল ওয়ার্কার, ওই এলাকার আইসিডিএস ওয়ার্কার, তাদেরকে নিয়ে পাড়ায় পাড়ায় মিটিং করে কি কি ধরনের কাজ করা যেতে পারে সেই কাজগুলো নিয়ে কাজের লিস্টগুলো তৈরি করুন। প্রত্যেক মেম্বার ড্রাফট কাজের লিস্ট তৈরি করুন। প্রত্যেক মেম্বার পাড়ায় মিটিং করে ড্রাফট কাজের লিস্ট তৈরি করুন এবং সেইগুলোকে পঞ্চায়েতে জমা দিন, এবং সেইগুলোকে নিয়ে আমরা ফাইনালি পঞ্চায়েতের প্ল্যান তৈরি করব। প্ল্যানের কি ধরনের কাজ ধরা যাবে, কি ধরনের কাজ ধরা যাবে না, এইটা নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব হচ্ছে ব্লকের যে আপনাদের পঞ্চায়েতের সবাইকে নিয়ে, এফসিসিওদের নিয়ে
আমাদের জয়েন্ট বিডিও সাহেবদের নিয়ে আমরা ব্লক লেভেলে যে প্রোগ্রাম করব, সেখানে আমরা ডিটেল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। অ্যাক্টিভিটির ক্ষেত্রেও কিন্তু প্রধান সাহেবরা শুধু একটু মাথায় রাখুন যে অন্য বছরের থেকে এবার কিন্তু একটু আলাদা হবেই, মানে আলাদা হবে এই সেন্সে আলাদা হবে। ছোট দুটো গাইডলাইন আমি শুধু বলবো, যে আমাদের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মানে সেক্রেটারি স্যার উলগানাথন স্যারের যে অ্যাডভাইসারি আমরা পেয়েছি, এই অ্যাডভাইসারি কিন্তু এবারে প্ল্যানিংয়ে অক্ষরে অক্ষরে আমাদেরকে পালন করতে হবে। আজ সকালবেলা আমাদের এডিএম জেলা পরিষদ স্যারও বলেছেন, উনিও আপনাদেরকে জেলার মিটিংয়ে, জেলাতে আগামী দিনে যে মিটিং হবে সেখানেও উনি বলবেন, ব্লকের মিটিংয়েও হয়তো উনি ভার্চুয়ালি থাকবেন, সেখানেও বলবেন যে আমাদের কিন্তু ওইটা ফলো করতে হবে। ওটা ফলো করা মানে হচ্ছে 2 লাখ টাকার নিচে আমরা কোনো কাজ ধরতে পারবো না, কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ। মিনিমাম মানে ভ্যালু আমার 2 লাখ টাকা হতে হবে। এই জায়গাটাকে মাথায় রেখে প্ল্যান করবেন, তাহলে প্ল্যানিং এর বিষয়গুলোকে নিয়ে আমরা পরে কথা বলবো। এখন আমাকে বলুন যে 10 তারিখে বিশেষ গ্রাম সভা, 10 তারিখ যে বিশেষ গ্রাম সভা হবে সেই বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? 15 তারিখ শিশু সভা এবং 16 তারিখ মহিলা সভা, এই তিনটে নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন তা গ্রাম পঞ্চায়েত থেকে। তারপর আমি পঞ্চায়েত সমিতি নিয়ে আর 2-1টা কথা তারপর বলে দিচ্ছি। শুধু গ্রাম পঞ্চায়েত নিয়ে এই নিয়ে কোনো জানার থাকলে বলুন। মদনপুর গ্রাম পঞ্চায়েত থেকে বলছি প্রধান। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মদনপুর গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ বলুন বলুন। 15 তারিখ শিশু সভা করবে, স্কুল তো ছুটি আছে 25 তারিখ পর্যন্ত। দেখুন, এইটা হচ্ছে যে স্কুল তো ছুটি আছে ঠিকই, এবার আপনি আপনার মতো করে একটু সব মানে ওই এলাকার বাচ্চাদের কাছে ইনফরমেশন যে চ্যানেলে পৌঁছতে পারবেন সেই চ্যানেলে করে দেবেন, একটা মাইকিং টাইকিং করে দেবেন, বা যেভাবে আপনার মনে হয়। কারণ আমাদের 25 তারিখের পর গেলে হবে না এই কাজটা। বলছি আপনি, হ্যাঁ বলছি ওইটা তো আমার জানি আমি, মানে এটা কত 10 তারিখে গ্রাম সভা করবে, আমাকে তো তাহলে আজকে কালকে গ্রাম সভা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একদিনের নোটিশে কিভাবে করা যাবে? হ্যাঁ, এইটা আমাদের কিছু করার নেই। এইটাকে একদিনের নোটিশেই করা ছাড়া আমরা পুজোর আগে একটা রাজ্যের অর্ডারটাকে আমাদের কাছেই এসেছিল, হচ্ছে যেদিনকে অফিস লাস্ট ওয়ার্কিং ডে ছিল, যেদিন লাস্ট ওয়ার্কিং ডে ছিল তার আগের দিন সন্ধ্যাবেলা আমাদের কাছে এসছে, এবং ফলে ওই দিনই ওটাকে সার্কুলেট করে দেওয়া হয়েছে। এবং একটা জিনিস মাথায় রাখুন প্রধান সাহেব, এইটাকে বলা হয় ওইখানে অন্য বছরে আমাদের এই পুজোর মধ্যেই এটাকে 2রা অক্টোবর করতে হয়। এবছর আমরা এটাকে যেহেতু পুজোর মধ্যে পড়ে গেছে আর সবাই ব্যস্ত থাকবে, অফিস বন্ধ থাকবে, এই সব কারণের জন্য আমরা 10 তারিখেই করতে বলছি। 10 তারিখ যেভাবে করা সম্ভব, যতটা লোক জট করা দরকার যায় ততটা করেই আমাদেরকে করতে হবে। তার বেশি মানে এই বিষয়ে আমার ফ্লেক্সিবল হওয়ার কোনো জায়গা নেই আর কি। মানে এইটা আমি কিছু করতে পারবো না, কারণ স্টেটের অর্ডারটা যেটা পুজোর লাস্ট ওয়ার্কিং ডেতে আমরা পেয়েছিলাম এবং আপনাদের কাছে পাঠিয়েছিলাম, সেখানে 10 তারিখের মধ্যে করতে বলা হয়েছিল। আমরা আমাদের জেলাতে 10 তারিখের ডেটটাকেই ফিক্স করছি, 10 তারিখে করুন, আপনি সেকেন্ড হাফে করুন, ফার্স্ট হাফে করুন, যখনই বলছি। ফার্স্ট ইনস্টলমেন্ট, তাহলে আমরা কাজ করবো কিভাবে করবো? এইসব থিম বা অন্যান্য বিষয় আমরা শুনছি। আজকে সকালবেলা শুনুন আমি বলে উত্তরটা দিতে দিন। সেটা হচ্ছে একটু আগেও আমার সঙ্গে এডিএম সাহেবের যে আলোচনা হয়েছে, আমি এখানে সেই আলোচনা করতে চাইছি না, এটা যেহেতু বিষয়টা আলাদা। সেখানে হচ্ছে যে আপনারা হয়তো আগামীকালকে চিঠি পাবেন, যেখানেতে এই ফান্ড যে রিলিজ হবে শুধু সে কথা লেখা থাকবে না, তার সঙ্গে আপনাদের এইটার ফার্স্ট ইনস্টলমেন্টের ওয়ার্ক অর্ডার ইস্যু করবার জন্য একটা ডেট স্যার আলাদা একদম স্পেসিফিক ডেট দেবেন, যে ডেটে সমস্ত গ্রাম পঞ্চায়েতকে ওয়ার্ক অর্ডার ইস্যু করতে হবে, এবং স্পেসিফিক ডেট দেবেন
যে ডেটে কাজগুলো স্টার্ট করাতে হবে, টাকা পাওয়া যাবে বলেই এটা বলা হচ্ছে, টাকাটা পাওয়া যাবে বলেই স্যার বলছেন, ঠিক আছে? 25-26 ইয়ারের ফার্স্ট ইনস্টলমেন্টে টাকা পাওয়ার জন্য ফার্স্ট ইনস্টলমেন্টের টাকাটা পাওয়া যাবে বলেই তো এই আলোচনাটা করলাম। টেন্ডার ক্যান্সেল করলাম আমরা। তাহলে কি করে আমরা আশ্বাস পাবো যে আমরা 26-27 এর আবার থিম বানাবো, আবার 25-26 সালে ফান্ড পাবেন না কে বলছে? আমি বুঝতে পারছি তো, বলতে আমি আমার কথাটা না শুনে আপনি কথা বলছেন বলে সমস্যা হচ্ছে। সমাধান 10 লক্ষ টাকা পাওয়ার কথা, কবে পাবো কিভাবে পাবো আমরা তো বুঝতে পারছি না। আমি যেটা একটা থেকে আরেকটা প্রসঙ্গে যাবেন না। 15 ফিনান্স কমিশন ফার্স্ট ইনস্টলমেন্ট 2025-26 এই টাকাটা পাওয়া যাবে বলেই এডিএম সাহেব বলেছেন এবং উনি আপনাদের কাছে অর্ডার করছেন এই কাজগুলোকে ইমপ্লিমেন্ট করবার জন্য। তাহলে এই আমার দায়িত্ব 15 ফিনান্স কমিশন, আমার দায়িত্ব 15 ফিনান্স কমিশন। আমি 15 ফিনান্স কমিশনটাই ওই জন্য বললাম পাড়ায় সমাধানের বিষয় বলতে পারবো। হ্যাঁ 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 আমি একটু থামাচ্ছি, বলছি যে 15 ফাইন্যান্সের টাকা অলরেডি আমাদের স্টেটে চলে এসেছে, আমাদের কাছে ফার্স্ট ইনস্টলমেন্ট টাকা খুব শীঘ্রই ঢুকে যাবে, ঠিক আছে? অরূপ দা বলে দিলেন, কিন্তু অরূপ দা খুব পরিষ্কার বলে দিলেন। হ্যালো হ্যালো আপনারা যে বিষয় নিয়ে আজকের এই জিবিডিপিটা প্রোগ্রামটা হচ্ছে সেটাকে কন্টিনিউ করুন। হ্যাঁ হ্যালো আচ্ছা, আমরা এই মিটিং। হ্যালো হ্যাঁ বলুন শোনা যাচ্ছে। আমি মহলা 2 প্রধান বলছি, বেলডাঙ্গা 1। বলুন বলছি যে আমি বিশেষ গ্রাম সভা যেটা 10 তারিখে করব, আমার পঞ্চায়েতে 18,000 ভোটার, তাহলে ওর মানে হাজিরা কত থাকতে হবে ম্যাক্সিমাম? দেখুন, আমাদের নিয়ম অনুসারে গ্রাম সভায় আমার 5% থাকার কথা, ঠিক আছে? এবার এটাকে আপনি যতটা পারা যায় বাড়িয়ে করবেন। মানে টাইমটা তো নেই, আজকে তো 8 তারিখ, ওই বলেই আমি বলছি ব্যাপারটা। ওই আমার 5% তো থাকার কথা, ঠিক আছে, টোটাল ভোটারের। হ্যাঁ, তো টোটাল 18,000 ভোটার, তাহলে 5% তো সেই সময়টা না পেলে তবে করতে পারবো না, এটাই হচ্ছে। আমাকে তো একটা প্রিপারেশন নিতে হয়। আপনারা, হ্যাঁ শোনা যাচ্ছে প্রধান সাহেব, শোনা যাচ্ছে। বলছি আপনারা চাইলে এগুলো কোনো ব্যাপার, 900 লোককে ব্যাপার নয়, এটা আমি বললে প্রস্থান হয়ে গেল, আপনারা চাইলেই হবে। ট্যাপটা কি বন্ধ হয় না নাকি? ঠিক আছে। ও আচ্ছা, আমি একটু গ্রাম পঞ্চায়েতের থেকে একটু পঞ্চায়েত সমিতির জন্য দুটো ডেটের কথা একটু বলবো। পঞ্চায়েত সমিতির বিষয়ে একটা কথা বলবো, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে যেরকম, এই 1 মিনিট একটুখানি পঞ্চায়েত সমিতির একটা লাইন বলে নিতে নিন, তারপর আবার আপনারা প্রশ্ন করুন। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতকে যেরকম বিশেষ গ্রাম সভা করতে হচ্ছে, পঞ্চায়েত সমিতিকে কিন্তু তাদেরকে একটা ওই এক্সটেন্ডেড জেনারেল বডি মিটিং করতে হবে এই পঞ্চায়েত সমিতির ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে। এইটাকে আমরা যে জেলা থেকে চিঠি যাচ্ছে সেটাকেও আমরা 15ই অক্টোবর করবার কথা ভাবছি, লেখা থাকছে 15ই অক্টোবর জেলার 26টা পঞ্চায়েত সমিতিতেই আমরা একসঙ্গে এক্সটেন্ডেড জেনারেল বডি মিটিং করা হবে। এবং সেখানেও পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে যদিও পোর্টালের বাধ্যবাধকতা নেই, তবুও আমি বলবো যে এটা আমাদের জেলা থেকে রিকোয়েস্ট যে আপনার ব্লকের গ্রাম পঞ্চায়েত গুলো যে সংকল্প নিয়ে কাজ করছে, মানে প্রথম সংকল্পটা যেটা গত বছর ফিক্স করে দেওয়া হয়েছিল, ওইটাকেও আপনারা পঞ্চায়েত সমিতির সংকল্প হিসেবে নেবেন। এবং ওই এক্সটেন্ডেড জেনারেল মিটিং, মানে যেখানে সব মেম্বাররা থাকবে, তার বাইরেও সমস্ত ব্লকের যারা আধিকারিকরা রয়েছেন তারা থাকবেন, এলাকার রাজনৈতিক নেতৃত্ব যাদের ডাকার প্রয়োজন মনে করবেন তাদের ডাকবেন। এইভাবে করে যে এক্সটেন্ডেড জেনারেল বডিটা হবে, সেখানেও আপনারাও পঞ্চায়েত সমিতির পরিকল্পনার জন্য ওই আপনার ব্লকের যে থিমটা সংকল্প আছে ওটা নিয়ে আলোচনা করবেন এবং প্ল্যানটা যাতে ওই লাইনে হয় সেটা আলোচনা করবেন। এবং তার সঙ্গে
আরেকটা জিনিস করবেন যে পঞ্চায়েত সমিতি পরিকল্পনার কাজও শুরু হলো এবং পরবর্তী সেগুলোকে নিয়ে আমরা কিন্তু হচ্ছে যে তারপর মানে পরপর সবাই যেন পার্টিসিপেট করে এই পর্যন্ত বলে ওখানেও একটা রেজলিউশন কিন্তু আমাদের করতে। গ্রাম পঞ্চায়েতে যেটা স্পেশাল জেনারেল বডি মিটিং, পঞ্চায়েত সমিতিতে এটাই হচ্ছে গ্রাম পঞ্চায়েতে যেটা বিশেষ গ্রাম সভা, পঞ্চায়েত সমিতিতে সেটাই হচ্ছে এক্সটেন্ডেড জেনারেল বডি মিটিং। তো এই হচ্ছে আমাদের মোটামুটি হবে এক্ষুনিকার। এরপর 10 তারিখটা পেরিয়ে গেলে ব্লক লেভেলে এবং জেলা লেভেলেও আমরা এই প্ল্যানের অ্যাক্টিভিটি রিলেটেড ইস্যু নিয়ে, ফান্ড নিয়ে, এগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করব। আগে 10 তারিখের মিটিংটা সাকসেসফুলি হোক এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই শিশু সভা এবং মহিলা সভাটা 100% জায়গায় হোক, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। ঠিক আছে? আর কারো কিছু জিজ্ঞাসা না থাকলে আমরা শেষ করব। আর কিছু বলবেন? সবাই তো 5% ভোটারের অ্যাটেন্ডেন্সই লাগবে এবং স্পেসিফিক। হুমায়ুনপুর গ্রাম পঞ্চায়েত থেকে বলছি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। বলছি যে সেক্টর ওয়াইজ যে টিম করতে বললেন এবং যে 9টা থিম, সেই থিম ওয়াইজ সিলেকশন করতে বললেন যে 9টা লোক লাগবে। 9টা লোক, হ্যাঁ 9টা লোক লাগছে স্টাফদের মধ্যে থেকেই, তাই তো? আমাদের গ্রাম পঞ্চায়েতের স্টাফ যারা আছেন তাদেরকে ঢুকিয়ে দেবেন এক একটা থিমের মধ্যে হলো। তার সঙ্গে সঙ্গে বাইরের লোকও নিতে হবে আমাদের। যেরকম ওই থিম 1টার জন্য আমি বললাম যে কেপিএস মানে কৃষি প্রযুক্তি সহায়ক, অথবা হচ্ছে ওই প্রাণী বন্ধু যিনি রয়েছেন ওনাকে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে আমাদের ওই যেটা আমাদের উমেন ফ্রেন্ডলি আছে ওখানে হচ্ছে আইসিডিএস এর ওয়ার্কার যিনি রয়েছেন তাকে নিয়ে নেবেন থিম 9-এ। থিম 3-তে হচ্ছে স্কুলের কোনো একজন মাস্টার মশাইকে নিয়ে নেবেন বা দিদিমণিকে নিয়ে নেবেন যিনি অ্যাক্টিভলি আপনাদের পঞ্চায়েতের সঙ্গে থাকেন, তাহলে তাকে নিয়ে নেবেন। এইভাবে কিছু বাইরের লোককে নিয়ে, কিছু আপনার স্টাফকে নিয়ে করে ফেলতে হবে। আচ্ছা, বলছি যে আপনার যে সেক্টরের যে কমিটি করলাম, ওরা তো সেক্টরে আলোচনা করবে না আমার সব সেক্টরে গিয়ে ওরা আলোচনা করবে? এই যে সেক্টরের কমিটি, হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন করেছেন। এরা তাদের নিজ নিজ দপ্তরের, নিজ নিজ দপ্তরের কোন কোন বিষয়গুলো আপনার মানে ধরুন জলবন্ধুকে আপনি রাখলেন যিনি ওয়াটার টেস্টিং ফেসিলিটেটর, তাহলে তিনি এবারে কিন্তু ওই সব বিষয় নিয়ে তো কথা বলবেন না। তিনি এবারে যখন আমাদের জিপিএফটির মিটিং হবে বা প্ল্যান নিয়ে যখন আপনার পঞ্চায়েতে মিটিং হবে, তখন তিনি বলবেন যে এই জল পরীক্ষার ব্যাপারটা জন্য এই কাজগুলো একটুখানি, বা পানীয় জলের ব্যাপারে এই কাজগুলো একটুখানি আপনারা প্ল্যানে ধরবার চেষ্টা করুন। আপনি থিম 3-তে ধরুন কোনো একজন মাস্টার মশাইকে রাখলেন, তাহলে মাস্টার মশাই এবার বলবেন এলাকার শিক্ষার ব্যাপার নিয়ে এই কাজগুলো পঞ্চায়েতের প্ল্যানে থাকা দরকার। ওনারা ওনাদের বিষয়গুলো নিয়ে বলবেন, সব বিষয় ওনারা বলবেন না। সব বিষয় নিয়ে কাজ করবে হচ্ছে আমাদের জিপিএফটি, মানে যেটাতে বলছি যে মেম্বার ছাড়াও আরো সংসদ পিছু অন্তত 1-2 জনকে নিয়ে যেটা যে টিমটা তৈরি হবে সব বিষয় নিয়ে কাজ করবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনারা, আমি আশা করব যে 10 তারিখে আমাদের সাকসেসফুলি সব জায়গায় গ্রাম সভা হবে এবং আমাদের সব জায়গায় না পারলেও এক জায়গায় আমাদের আইএসডিপি থেকে যারা দায়িত্বে আছেন তারা যাবেন। এবং হ্যালো, আমি হুডোরপাড়া রুকুনপুর পঞ্চায়েত থেকে বলছি। বলুন, শুনতে পাচ্ছি। বলছি গত বছর তো থিম 3 ধরে একটা সংকল্প ধরেছিলাম, এবার তো বললেন 2টো ধরতে হবে, মানে সেকেন্ড ধরাটা কি ম্যান্ডেটরি না একটা ধরলেও হবে? সেকেন্ড ধরাটার জন্য এটাকে এবছর আমরা আমাদের জেলাতে ম্যান্ডেটরি বলছি, রাজ্যের অর্ডারেও রয়েছে। যে কারণ কি, এটা নিয়ে আমরা সেকেন্ড থিমটা যে কাজগুলোতে, যে থিমগুলো থেকে নেবেন, আপনি চিন্তা করে দেখুন যে সেই থিমগুলোর অ্যাক্টিভিটি আপনি সংকল্প নিন না নিন, ওগুলো আপনার প্ল্যানে থাকবেই। থিম 6 আপনার প্ল্যানে থাকবেই। রাস্তা তৈরি ছাড়া প্ল্যান হবে না। পানীয় জল আপনার প্ল্যানে রাখতেই হবে।
আমি বুঝলাম কিন্তু হ্যাঁ ওই জন্য সেকেন্ড থিমটা দিতেই হবে। আমি বলছি যদি সেকেন্ড থিম ধরি আমি, তাহলে দুটো থিমের মোট তো প্রায় 150-200টা তার 25% নিতে হবে আইনটাডে। হ্যাঁ হ্যাঁ আপনি বলছেন 2 লাখ টাকার নিচে ধরা যাবে না, আমি ফান্ড অ্যালোকেশন কি করে পাবো অতগুলো স্কিমের? প্রায় 200টা স্কিমের প্রায় 25% মানে হচ্ছে আপনার। বুঝতে পারছি, আমি উত্তর দিই এবার। সেটা হচ্ছে এই যে 2 লাখ টাকার যে গাইডলাইনটা আপনাকে বলছি, এটা কোন ফান্ডের জন্য বলছি এটা বুঝতে হবে। আমি ওই জন্য ফান্ডের ডিটেলটা আজকে যেহেতু আলোচনা করছি না বলে ঢুকিনি। এটা ব্লকের প্রোগ্রামগুলোতে আপনাদেরকে বলা হবে বা জেলার প্রোগ্রামেও বলা হবে, দুবার করে শুনতে পাবেন। তো এখানে যে এই 2 লাখ টাকার এই থিওরিটা হচ্ছে সেন্ট্রাল ফিনান্স কমিশন গ্রান্ট এবং স্টেট ফিনান্স কমিশন গ্রান্টের জন্য, বাদ বাকি জন্য নয়। মানে বাদ বাকি মানে হচ্ছে আপনার ওন ফান্ডের জন্য নয়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন যে আমরা নো কস্ট অ্যাক্টিভিটি গুলো, আমি আজকে ওই আলোচনা ঢুকতে চাইছি না, তাহলে অনেক লেংদি হবে। নো কস্ট অ্যাক্টিভিটি আপনাদেরকে এবারে প্ল্যানে আমরা লিস্ট করে দেবো একদম। আপনার যে সংকল্প থিম থাকবে, আমি কিছু অ্যাক্টিভিটি জেলা থেকে লিস্ট করে দিয়ে দেবো, যেগুলো মূলত অ্যাওয়ারনেস ধর্মী বিভিন্ন প্রোগ্রাম, অ্যাওয়ারনেস ট্রেনিং ধর্মী প্রোগ্রাম, ওইগুলো দিয়ে আপনার 25% কভার হয়ে যাবে। উল্টে আপনি দুটো থিম নিলে আপনার অনেক সহজে হবে, কারণ হচ্ছে অটোমেটিক্যালি আপনার রাস্তাগুলো, পানীয় জলের কাজগুলো ঢুকে চলে আসবে, যেটা আপনার থিম 3-তে ছিল না। তো ফলে আপনার জন্য সুবিধা হবে এবং এটা আগামী দিনে অ্যানুয়াল পারফরমেন্স অ্যাসেসমেন্টেও আপনি সুবিধা পাবেন বা জিপিডিপি প্রসেসের ইভ্যালুয়েশনও সুবিধা পাবেন। সেই জন্যই আমরা বলছি দ্বিতীয় থিমটা রাখবার জন্য। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকের মিটিংটা শেষ করছি। এরপর যা প্রশ্ন থাকবে আমাদের আইএসজিপি বা আমাদের স্টার পার্টের যারা দায়িত্বে আছেন ওনাদেরকে প্রশ্ন করবেন, অরূপদাকে প্রশ্ন করবেন, ও বাকি উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।